আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কয়েকটা কন্টেন্ট থেকে দর্শকদের মন্তব্য নিয়েছি। তবে সর্বশেষ যে কন্টেন্টটা আমার ছিল, যে ওই মেঘনা আলমকে গ্রেপ্তার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ক্ষুধাবক্স চৌধুরী তাদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের ব্যাপারে আমার যে মূল্যায়নটা, সেটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখান থেকেই বেশি নিয়েছি এবং অন্য বিভিন্ন জায়গা থেকেও নেওয়া হয়েছে। প্রথম আমি এই সংক্রান্ত যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন পিটার শিলটন। বোঝাই যাচ্ছে এটাকে ছদ্মনাম। আমি বুঝি না অবশ্য এত ছদ্মনাম কেন এখানে। ও সেটা হতে পারে যে ইউটিউবে তো সাধারণত ইউটিউবে একটা নাম থাকে, যেমন আমার চ্যানেলের নাম হলো কথা। তা আমি যখন কিছু একটা মন্তব্য করব তখন তো কথা নামে আসবে, সম্ভবত এই কারণেই। যাই হোক, পিটার শিলটন লিখেছেন, মানলাম গ্রেফতারের প্রক্রিয়াটি সঠিক হয়নি, কিন্তু মেঘনা আলমকে ধোয়া তুলসী পাতা? বিভিন্ন প্রভাবশালী লোকের সাথে তার পিক তো আমরা দেখেছি, ইভেন ইন্ডিয়ান রাষ্ট্রদূতের সাথেও। কামাল, আপনাকে নিয়ে সন্দেহে পড়ে গেলাম। বিদেশি রাষ্ট্রদূত আমাদের মেহমান। সৌদি আরবে কত বাঙালি থাকে জানেন? তাদের রাষ্ট্রদূতের হয়রানি কি তারা সহজভাবে নেবে? একজন পতিতার ইজ্জতের এত চিন্তা কেন আপনার? তাহলে আপনিও কি দেওয়া আছে? ছি কামাল ভাই, আপনাকে আমি ভালো লোক মনে করেছিলাম। তারপরে লিখেছেন, একটু পড়েন তো আমার কমেন্টটা আপনার কমেন্ট পড়ার প্রোগ্রামে, তখন জানা যাবে আপনি রিয়েল নাকি ভণ্ড। ভাই পড়লাম আপনার এই কমেন্টটা আমি পড়লাম প্রথমে হিসেবেই, একদম প্রথম কমেন্ট হিসেবেই পড়লাম এটা আমি। আপনি কী সিদ্ধান্ত পৌঁছলেন? আমি কি রিয়েল নাকি ভণ্ড? ভাই এই কমেন্ট আমি পড়লাম কি পড়লাম না, তার উপরে কি আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিয়েল নাকি ভণ্ড? ভণ্ডরা কি আপনার কমেন্ট পড়বে না? ধরেন আমি ভণ্ড, আমি কি কমেন্ট পড়বো না? পড়তেও পারি। অথবা আমি যদি রিয়েল হই তাহলেই পড়বো। আমি এই কথাগুলিকে বলি যে এত সরলকিত সিদ্ধান্ত নিয়েন না। মানে একটা মাত্র ঘটনা দিয়ে সব ঘটনার সিদ্ধান্ত দয়া করে নিন না, তাহলে আপনি লজিক্যাল হবেন কিভাবে? দেখেন, আপনি যে কথাগুলি বলেছেন আমি কিন্তু আপনার কথাগুলিকে পছন্দ করেছি। আপনার সন্দেহ প্রকাশ করা, সন্দেহটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি চাই যে আমরা সবাই যেন ক্ষমতাকে প্রশ্ন করি। যিনি অথরিটি, যিনি কথা বলছেন তাকে প্রশ্ন করুন। এটা আমি পছন্দ, এটা হওয়া উচিত। প্রশ্ন না করলে সত্যটা কীভাবে বেরিয়ে আসবে? দেখুন, আপনি যে কথাগুলি বলেছেন, এক নম্বর হলো প্রথমে আপনি স্বীকার করে নিয়েছেন যে গ্রেফতারের প্রক্রিয়াটি সঠিক হয়নি। যখন আপনি এটুকু স্বীকার করে নিয়েছেন, বাকিটুকু আর আলোচনার বিষয়ই না। আমি তো এই কথাটাই বলেছি রে ভাই, আমি বাকি আর কিছুই নিয়ে আমার কোনো আপত্তি নাই। মেঘনা আলম ধোয়া তুলসী পাতা নাকি ধোয়া বিছুটি পাতা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই রে ভাই। সে যে কাজ করবে তার সেই কাজের ফল সে পাবে। যদি সে ভালো কাজ করে সে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। কিন্তু আমার প্রথমত প্রশ্নটা, মূল প্রশ্নটাই ছিল গ্রেফতারের প্রক্রিয়াটি নিয়ে। আপনি ওনাকে গ্রেফতার করবেন, করেন, কিন্তু দরজা ভেঙে যদি আপনি করেন তাহলে কী হয় আমি বলি। ওটা মেঘনা আলম না কোন আলম এটা নিয়ে কিন্তু এই মহিলাকে আমি জীবনের নামই শুনিনি আগে, আমি চিনতাম না তাকে। আমি এই লাইনে, আমি তো এই মিডিয়া লাইন, এই আপনার এই যে কী বলে মডেলিং লাইন, শিল্প সংস্কৃতি লাইন, এই লাইনের মতোটা অভিজ্ঞ নই, আমি জানি না। কিন্তু আমার প্রশ্ন, উনি তো একজন নাগরিক। ধরেন একজন পতিতা, সেও কিন্তু একজন নাগরিক, তারও কিন্তু একটা ভোটাধিকার আছে, তারও কিন্তু নাগরিক অধিকার আছে। আমি সেই জায়গাটাই প্রশ্ন করছি। আর বাকি যেগুলো আপনি বলেছেন এগুলো সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। এগুলি অনেকগুলির ব্যাপারে আমি একমত না, বা কোনোগুলির ব্যাপারে একমত, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আমি তুলেই নি, কাজে আপনি আর কী প্রশ্ন করলেন এটা নিয়ে আমার কোনো মতামত নেই। তবে আপনি কষ্ট করে এত বড় মতামত লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মাজাহার ইসলাম লিখেছেন, স্যার, বাগদান সম্পন্ন হলে কোনো কাজ কি বাকি থাকে? মেঘলার সমস্ত প্রমাণ বিলুপ্তি করে তাকে ঘরে ফেরত পাঠাবে, তারপর সবাই বলবে সৌদি রাষ্ট্রদূত ফেরেশতা ছিল। আপনার এই আশঙ্কাকে আমি উড়িয়ে দিচ্ছি না, এরকম কিন্তু হতে পারে। এবং আমি এটাও বলবো সৌদি রাষ্ট্রদূত ফেরেশতা ছিলেন না। ধরেন যদি কোনো ঘটনা ঘটেই থাকে, সম্পর্ক যদি থেকেই থাকে, ওটা তো একতরফা না,
যদি একতরফা সম্পর্ক না হয়, তাহলে যদি মেঘনা আলমের অপরাধ হয়ে থাকে, সৌদি আরবের রাষ্ট্রদূতের অপরাধ ছিল। কোনো কিছু একতরফা নয়। এরপর মতামত লিখেছেন হাসমতুল্লাহ। তিনি লিখেছেন, ভুল বললেন, শেখ হাসিনার সময় এইটা প্রয়োগ হয় নাই, দীর্ঘ 21 বছর পর এই আইন প্রয়োগ হয়েছে। মানে ওই যে বিশেষ ক্ষমতা আইন যেটা ছিল, যেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, তাকে যে 30 দিনের ডিটেনশন দেওয়া হলো, এই ডিটেনশন আইনটা উনি দাবি করছেন শেখ হাসিনার সময় প্রয়োগ হয়নি। হতে পারে, আমি একদম শিওর হয়ে বলছি তা না, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই আইনের প্রয়োগ ছাড়াই তো শেখ হাসিনার আমলে অনেককে তুলে নিয়ে যে গুম করে ফেলা হয়েছিল, ওটা তো এর চেয়েও ভয়ঙ্কর। কাজে প্রয়োগ হয়েছে কি হয় নাই ওইটা নিয়ে কিন্তু আসলে ওই সময়ের বাস্তবতাটাকে জাস্টিফাই করা যায় না। এই মন্তব্যটা লিখেছেন বকুল জহুরুল হক। তিনি লিখেছেন, সব কিছুতেই এত জবাব চাইবার কিছু নাই, আপনি একটু থামেন ব্রাদার। বকুল সাহেবকে প্রথমত ধন্যবাদ দিচ্ছি, উনি আমাকে ব্রাদার বলে সম্বোধন করেছেন, মানে আমাকে অত তুচ্ছ তাচ্ছিল্য করেননি, অনেকেই করে আজকাল। যাই হোক, অনেক ধন্যবাদ মিস্টার বকুল। তবে আমি একটা কথা বলি আপনাকে, সব কিছুতেই জবাব চাইবার কিছু নাই, এই কথাটার সঙ্গে না আমি একমত না। আমি কেন জবাব চাইব না? আপনি, আমরা সবাই তো নাগরিক, তাই না? এদেশের নাগরিক না? নাগরিক। যত ঘটনা ঘটবে এবং যদি সেই ঘটনার সঙ্গে ক্ষমতাবান কেউ জড়িত থাকে, সে সরকার হোক, বিরোধী দল হোক, যেই হোক, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আমরা সব কিছুই জবাব চাইব, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবেন বলেই কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন। আমি যদি জবাব না চাই, আমি কি করে বুঝবো ওনারা ঠিক করছেন কি ভুল করছেন? একটা ছোট ভুলকে আপনি যদি ইগনোর করে যান, উপেক্ষা করে যান, এটা কিন্তু অনেক বড় বড় অনেক ভুলকে কিন্তু ইনভাইট করবে। কাজে আপনি জবাব চাইবেন, আপনার জবাবটা তাদের হয়তো জানা আছে, তারা জবাব থাকলে দিবে, জানলে দিবে না, তাদের ব্যাপার। কিন্তু তারা তো জানবে যে পাবলিক জবাব চায়। এই জানাটা হলো গুরুত্বপূর্ণ। এই জানাটা তাদেরকে সতর্ক করে তুলবে। আমরা সবসময় চাই যারা আমাদের শাসন ক্ষমতায় থাকবেন ওনারা সতর্ক থাকবেন। এরপরে লিখেছেন সায়েম ইসলাম। তিনি লিখেছেন, এই পাগল কি সরকারের ভালো কিছু দেখে না? এই পাগল যদি ফেসবুকে ভিডিওগুলো দিত আর কি, 1 ঘন্টার মধ্যে কমেন্টের দিয়া 3টা ডট, আমি যাই না কি লিখতে চেয়েছেন, হয়তো অশ্লীল কিছু হবে, কমেন্টের ওইটাতে ভিডিও ডিলিট করতে বাধ্য হতো না। আমি বলি আপনাকে ভাই, আপনি যদি কমেন্ট দিয়ে ডিলিট করতে চান কারো ভিডিও, এটা কি ঠিক হতো কিনা আমি জানি না। তবে আপনাকে বলে রাখি, আমার এই কথা নামে ফেসবুকে একটা পেজ আছে, সেখানে আমার এই ভিডিওগুলো আপ করা হয়। এবং আমি আপনাকে এটাও বলে রাখি, আমার সমস্তগুলি ভিডিও ফেসবুকে আপ করা হয়েছে, সমস্তগুলি ভিডিও আমি ইউটিউবে আপ করেছি। অন্য কোনো যারা আপ করেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, তাদের প্রায়ই দেখবেন কথা বলার সময় একটা শব্দ সম্পূর্ণ উচ্চারণ করেন না, ওটাকে মধ্যে মাঝখানে আপনার একটা গ্যাপ দিয়ে একটা টো শব্দ দিয়ে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়, কারণ ওটা অশ্লীল শব্দ। ওটা এদের পলিসির মধ্যে পড়ে না, পলিসির মধ্যে ওটা থাকলে এটা বন্ধ করে দিত। আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আমার কোনো অশ্লীল এরকম কিছু পাওয়া যায়নি, আমি করিনি। এবং আমি কোনো লেখার ক্ষেত্রেও কোনো শব্দকে লেখার সময় ফেসবুকে অথবা হেডলাইনে অথবা কোথাও ওই মাঝখানে আপনার মতো 3টা স্টার চিহ্ন দিয়ে, 2টা স্টার চিহ্ন দিয়ে, একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমি বিকৃত করেও লিখতে হয়নি আমার। আমি সবসময় শোভনভাবেই যা কিছু বলতে পারি। যারা আবার সমালোচনা করেন তাদের আবার শোভনের একটু ঘাটতি হয়ে যায়, খেয়াল করা। তারা তো তাদের যা শিক্ষা, তাদের যা রুচি, তারা তো সেখান থেকে আর উঠতে পারবে না, তাই না? তবুও চেষ্টা সবাই করুন। আমাদের কথা হলো কি, সমালোচনা করুন, ভদ্রভাবে করুন, কোনো সমস্যা তো নেই। আর আমি ফেসবুকে আপ করি এই নামে আছে, আপনি যদি পারেন সেটা কমেন্ট দিয়ে ডিলিট করেন, আপনার মধ্যে ওপেন চ্যালেঞ্জ থাকলো ভাই, আমার কোনো সমস্যা নেই। আপনি আমাকে এটাকেও বন্ধ করে দেন, গাড়ি জোরে করতেই পারেন, আপনারা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমি প্রশ্নগুলো করে যাব। এরপরের প্রশ্নটা কমেন্টটা করেছেন প্রাইম লেদার। তিনি লিখেছেন, মাসুদ কামাল আপনি অপসাংবাদিকতা করেন, আপনি হানি ট্র্যাপকে প্রশ্রয় দিয়ে অন্যায়ের সাথে আপোষ করেছেন,
আপনার অভিযোগটা একদমই ঠিক না। আমি হানি ট্র্যাপকে প্রশ্রয় দেয়নি, বরং আমি বলেছি যে যে সমস্ত পত্রপত্রিকা এটাকে হানি ট্র্যাপ বলে উল্লেখ করেছেন তারা কি প্রমাণ পেয়েছেন? পুলিশের ভাষ্যটাই কি প্রমাণ? আওয়ামী লীগ আমলে পুলিশ অনেককে ধরে নিয়ে যেত যে অগ্নি সন্ত্রাস করছে বলে। পুলিশের ওই অগ্নি সন্ত্রাসের ভাষ্যটা কি প্রমাণ ছিল? ঠিক হতো? উনি কি করেছেন না কি করেননি সেটা যখন বিচারে উঠবে তখন বোঝা যাবে। তার আগে পুলিশ যেটা বলছে সেটাই যদি আপনি বলে দেন তাহলে তো বিচারের আগেই আপনারা বিচার করে ফেললাম। এটা কি ঠিক হবে? আমাকে নিয়ে অনেক অনেক কথা বলতে পারে। আমাকে রয়ের দালাল বলছে, কেউ বলছে বিএনপির দালাল, কেউ বলছে জামাতের পাচাটা, কেউ বলছে ইউনুসের দালাল। বলছে রে ভাই, তাতে কি আমি হয়ে গেলাম না। বলা ঠিক না, এভাবে এত সুইপিং কমেন্ট করা ঠিক না। হ্যাঁ, এবার আরেকটা মন্তব্য করেছেন নাজমুল ভুইয়া। তিনি লিখেছেন, উনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে, উনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ছিলেন আমার বেয়াক্কেল মন কোনোভাবে এটা বুঝতেছে না। যাই হোক, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা লিখেছেন সৌরভ কর। তিনি লিখেছেন, আমি বা আমার পরিবার কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না, অথচ ট্রেনিংয়ের শেষ মুহূর্তে আমাদের 321 জন সাব ইন্সপেক্টর, 6 জন এএসপি ও 64 জন কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয় মিস্টার বক্স, যার পিছনে একাই কলকাঠি নেড়েছেন। সৃষ্টিকর্তা যেন সে সময় পর্যন্ত আপনাকে জীবিত রাখে, আমাদের মুখোমুখি আপনাকে হতেই হবে। দেখুন, এখানে অনেক ক্ষোভ আছে, এটা নিয়ে আমি আর এর চেয়ে বেশি কিছু মন্তব্য করলাম না, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এটা লিখেছেন নাসিবউদ্দিন হাশিম। তিনি লিখেছেন, সেম আওয়ামী লীগ যা যা করেছে ঠিক তাই করতেছে। এরা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। স্যার, আপনাকে ধন্যবাদ। সকল সত্য তুলে ধরার নেই, মানে সব সত্য নাকি তুলে ধরতে হয় না আর কি, এটাই বলতে যাচ্ছেন। সাইলেন্টলি লাউড। তিনি লিখেছেন, মৃত্যু নিশ্চিত জেনেও গাজাবাসীরা মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে না, অথচ তাদের জন্য মার্চ টু মৌলভী মোল্লাদের আয়োজিত কোটি টাকার শোডাউন অনুষ্ঠানে দোয়া সম্পন্ন না করেই জানের ভয়ে স্টেজ ছেড়ে পালিয়েছেন কারা? এই কাপুরুষরা জীবন বাজি রেখে ইহুদিদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন কিভাবে? এরাই হলো ইসলামের লেবাসধারী সম্পদ জমাকারী মৌলভী। এইরকম একটা ভিডিও অবশ্যই আমি দেখেছি, আপনারাও দেখেছেন। এরপর লিখেছেন মোহাম্মদ মহিউদ্দিন। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা নতুন নাকি? জীবনে কোনোদিন থানা পুলিশের কাছে যাওয়ার রেকর্ড নেই। নিতান্তই নিরীহ মানুষ, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে টেনে হিচড়ে বাসা থেকে টেনে নিয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে হাজতে ঢুকিয়ে দেওয়া কি অন্যায় নয় কি? শেখ হাসিনা স্বৈরাচার ঠিক আছে, তার পাওনাও সে পেয়েছে, কিন্তু বর্তমান সরকার তো স্বৈর শাসক নন। এটা লিখেছেন আব্দুল মোনায়েম। লিখেছেন, অতি লোভী কিছু মানুষ ক্ষমতার লোভে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জনগোষ্ঠীকে বিভক্ত করছে। এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। এবারে মন্তব্য লিখেছেন রাজীব আহমেদ রাজু। তিনি লিখেছেন, স্যার, সব কিছু মিলাই দেখেন, আগেই ভালো ছিলাম। আর স্বৈরাচার কারা আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। শেষ মন্তব্যটা লিখেছেন লিখেছেন রাজীব সাহা। তিনি লিখেছেন, বাংলাদেশে কোন ঘটনা আইন অনুযায়ী চলছে? এই যে 5 আগস্ট থেকে একের পর এক সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী, আইনজীবী, রাজনীতিবিদদের কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই গ্রেফতার করেছে, গ্রেফতার করার পর বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত করেছে, ধারাওভাবে শত শত মামলা দিচ্ছে, এগুলো নিয়ে তো কোনোদিন প্রশ্ন করেন নাই। মেঘনা আলমকে বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে, এর জন্য প্রশ্ন করছেন। যদি তাকে স্বাভাবিকভাবে গ্রেফতার করে হত্যা মামলা দিয়ে দিত তাহলে কি প্রশ্ন করতেন? দেখুন, এখানে আমি বলি আপনাকে দু জিনিস। একটা হলো যে গণহারে মামলাগুলি হয়েছে, এর মধ্যে অনেকে 100-200 লোকের নামে মামলা করা হয়েছে। যে মামলাগুলি হয়েছে, এই মামলাগুলোর গুরুত্ব নিয়ে, মামলাগুলোতে বিভিন্ন লোককে জড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেগুলো নিয়ে আমি প্রশ্ন করেছি। আমি একাধিক কন্টেন্ট করেছি ভাই, একদম করিনি এটা ঠিক না।
আপনি হয়তো দেখেননি, আমি করেছি। আর এখানে যে কথাটা হলো, যদি তাকে স্বাভাবিক গ্রেপ্তার করে মামলা দিত, তাহলে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই, কারণ মামলা হতেই পারে যে কারোর বিরুদ্ধে। কিন্তু এটা তো তা হয়নি, যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এটা নিয়ে প্রশ্ন করেছি। কাজেই আপনার বক্তব্যটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে ব্যাখ্যা করলাম। এই ছিল প্রশ্ন, এই ছিল মন্তব্য, এই ছিল আমার প্রতি আপত্তি। আপনারা শুনলেন, এর মধ্যে সবগুলোর জবাব আমি দেইনি, কিছু দিয়েছি। যেগুলো দিয়েছি আপনারা সেগুলো বিচার করবেন। যারা প্রশ্ন করেছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা কষ্ট করে লিখেছেন, আপনারা আরও লিখুন। আমাদের প্রশ্ন উত্তরের যে পর্বটা দর্শকের কথা, এটা আমরা একদিন পর পর প্রচার করি। আজকে করলাম, কালকে করবো না, তারপর দিন আবার পাবেন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।